দুর্নীতি তোলাবাজির অভিযোগে জেলখাটা তৃণমূল নেতারা কি স্বাধীনতা সংগ্রামী? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা সংগ্রামী মন্তব্যে তুঙ্গে বিতর্ক। ২১-এর মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী মন্তব্যে তুঙ্গে বিতর্ক। কি বললেন? যারা দুর্নীতি করে জেল খেটেছেন তারা স্বাধীনতা সংগ্রামী। দেখুন তো কি বললেন। আমরা জেলে যাওয়ার জন্য তৈরি, সারা পশ্চিমবঙ্গটাকে জেল অ্যানাউন্স করে দাও, তাতেও কোনো যায় আসে না, তাতেও কোনো যায় আসে না। একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী, একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে। তার মানে আমরা যাদের দেখাচ্ছিলাম শওকত মোল্লা স্বাধীনতা সংগ্রামী, জাহাঙ্গীর খান যিনি পুষ্পা বলে নিজেকে দাবি করেছিলেন তিনি স্বাধীনতা সংগ্রামী, আরো দেখাবো দিলীপ মণ্ডল যিনি বিধায়ক দুর্নীতির অভিযোগে জেলে গেছেন, দেবরাজ চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী, সুজিত বসু মন্ত্রী অভিযোগে দুর্নীতির অভিযোগে গেছেন জেলে, তারা স্বাধীনতা সংগ্রামী। আমি এবার চলে যাব আউটপুট এডিটর অনির্বাণ সিনহার কাছে। এটা জানবো অনির্বাণ, যে আজকে শুধু নয় এর আগেও কি এরকম ধরনের উদাহরণ আছে, দৃষ্টান্ত আছে তৃণমূল মনীষীদের কোট আনকোট অপমান করেছে? নিশ্চিতভাবে আছে। আমরা ভুলবো কি করে? ধর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের, তখন রাজ্য সরকারের বিজ্ঞাপনে কোথায় থাকতো মনীষীদের ছবি কতটা বড় থাকতো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কতটা বড় থাকতো? মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলনেত্রী হিসেবে যখন বিভিন্ন মনীষীর জন্মদিনে অথবা তাদের মৃত্যুদিনে শুভেচ্ছা বার্তা জানিয়ে বা তাদেরকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করতেন, বা দেখা যেত দলের তরফ থেকে পোস্টার বা হোর্ডিং বা ব্যানার দেওয়া হয়েছে, তখন কোথায় থাকতো মনীষীদের অবস্থান? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লার্জার দ্যান লাইফ ছবি, তার পায়ের কাছে, আমি আবারও মনে করিয়ে দেবো আমাদের দর্শকদের, তার পায়ের কাছে কখনো স্বামী বিবেকানন্দ, কখনো নেতাজি সুভাষচন্দ্র বসু, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর। এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এ নিয়ে অনেক ছিচিৎকার হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কি একদিনের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেছেন বা বলেছেন যেটা ভুল হয়ে গিয়েছে, বা এই অসম্মান বা অশ্রদ্ধা ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গিয়েছে? ফলে আজকে ক্ষমতা থেকে যাওয়ার পর মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, শওকত মোল্লার মতো দাগি জেল খাটা লোকেদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের তুলনা করছেন, এটা নিঃসন্দেহে অত্যন্ত নিন্দার, কিন্তু প্রথম নয়, একেবারেই নিন্দার। আমি ইতিহাসবিদ চন্দ্রচূড় ঘোষের কাছে যাব, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার দেখাবো কি বললেন। আবার প্রশ্ন করছি, জ্যোতিপ্রিয় মল্লিক স্বাধীনতা সংগ্রামী, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে এরা জেলে গেছেন, মদন মিত্র এর আগেও জেলে গেছেন, তিনি স্বাধীনতা সংগ্রামী। কি বললেন দেখুন। আমরা জেলে যাওয়ার জন্য তৈরি, সারা পশ্চিমবঙ্গটাকে জেল অ্যানাউন্স করে দাও, তাতেও কোনো যায় আসে না, তাতেও কোনো যায় আসে না। একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী, একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে। এবার চলে যাব ইতিহাসবিদ চন্দ্রচূড় ঘোষের কাছে। চন্দ্রচূড় বাবু, আমাদেরকে নতুন করে কোথায় যাচ্ছে রাজনীতি, যে আমাদের কি নতুন করে পাঠ্যক্রমে শিখতে হবে স্বাধীনতা সংগ্রামী কারা? বলো আমাদের শিশুদেরকে এবার স্বাধীনতা সংগ্রামী কারা এই প্রশ্ন রাখতে হবে, এটা শেখাতে হবে। এটা বোধহয় উনি একটা রেকর্ড সৃষ্টি করেছেন এই ধরনের কথাবার্তা বলার, কিন্তু সাধারণ মানুষ তার জবাবও দিয়েছে নির্বাচনে। সেটা যে কেউ গ্রহণ করেনি সেটা পরিষ্কার, এবং লোককে ভুল পথে চালিত করা এতটা সোজা নয়। যা খুশি বললেই হয়তো দলীয় কর্মীরা একটু চাঙ্গা হবে, তাদেরকে কয়েক মিনিটের জন্য একটু স্পিরিট আপওয়ার্ডস টুয়ার্ডস মানে একটু স্পিরিট সামলে নেওয়া যাবে, কিন্তু সেটা দিয়ে কাজের কাজ কিছু হবে না এতে। কিন্তু আমি একটা যেটা কথা বলতে চাই, এটা শুধু ওনার সমস্যা বোধহয় নয়, এটা একটা সার্বিক রাজনৈতিক সংস্কৃতির অবনতি আমরা দেখতে পাচ্ছি। যে আজকেও আমরা এটা এবং ইনি যে ধরনের কথাবার্তা বলে এসেছেন এতদিন ধরে, এবং তখন যে প্রধান বিরোধী দল বিজেপি, যারা বিজেপি যে প্রধান বিরোধী দল ছিলেন তাদের নেতারা বরাবর তার প্রতিবাদ করে এসেছেন, সাধারণ মানুষ তার প্রতিবাদ করে এসেছেন, আমরা করে এসেছি। স্বাধীনতা সংগ্রামে যে আত্মত্যাগ, যে বলিদানের যে ইতিহাস, যে হাজারে হাজারে লোক, সাধারণ মানুষ, আমি বড় নেতাদের বড় বিপ্লবীদের কথা তো ছেড়েই দিলাম, সাধারণ মানুষ যে ত্যাগ স্বীকার করেছেন, যে কষ্ট স্বীকার করেছেন, তাদেরকে অপমান করা হয় এই ধরনের কথা বললে। কেননা এটা কাউকে জোর করে ধরে রাজনৈতিক প্রতিশোধের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তা তো না, একটা মানে
কেস তৈরি করে হ্যাঁ। আইনত তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে, মেজার নেওয়া হয়েছে। ফলে তাদের সবাইকে যদি স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে এক আসনে বসিয়ে দেওয়া হয়, মানে সেটা তো মানে তিরস্কার করার মতো ভাষাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে যদি এই ধারণা হয়, তাহলে তো পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে যার এমন ধারণা, সেই রকম একজন ব্যক্তি 15 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। দ্বিতীয়ত বলি যে মামলার কথা যদি বলেন, বিগত কয়েক বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের উপর যেভাবে একের পর এক মামলা হয়েছে, এবং এই মামলার কথাতে যখন আসবেন তখন আমার মনে হয় একবার নিজের দিকটা দেখা ভালো। ভয় আউট, ভরসা ইন, বঙ্গবাসীকে আশ্বস্ত করেছিল বিজেপি। সেই আশ্বাসে ভরসা রেখেছেন বাঙালি, আর ভরসা হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রমাণ মিলল 21শে জুলাইয়ের সভায়। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 21-এর ভাষণে বারবার ধরা পড়ল ভয়। তিন ভাগ 21শে জুলাইয়ের সঙ্গে যেন একাত্ম হয়ে গিয়েছে কথাটা। পালা বদলের পর ডিম ক্ষেপণাস্ত্র হয়ে গিয়েছে, তা এখন প্রতিবাদীদের হাতে রয়েছে। ডিম মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের পাতে নেই। মমতাপন্থী তৃণমূল সমর্থকরা মুড়ি শশা দিয়েই পেট ভরালেন। তা বলে কি ডিম নেই? বিলক্ষণ রয়েছে। ডিম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে, মানে তাঁর বক্তব্যে। মনে রয়েছে, তাই কি বারবার মুখে এসে যাচ্ছে? এবার বিজেপি ডিম ছুড়বে বিজেপিকে। তীরটা বিজেপির দিকে ঘুরিয়ে দিলেও ডিম ছোড়াটা যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মনে গেঁথে গেছে তা যেন বক্তব্যেই পরিষ্কার। হবে নাই বা কেন? সোনারপুর দক্ষিণে গিয়ে ডিম মেখে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু প্রতিবাদীরা নন, দলত্যাগীদের নিশানাতেও এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নব তৃণমূলের নেতারাও নিত্য দোষারোপ করছেন অভিষেককে, ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তাও দিচ্ছেন। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। আজকে প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে, রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? অভিষেক, তোর চমকানিতে দুটো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। স্বয়ং যমরাজ এলো, স্বয়ং শকুনি এলো, একটা পার্টিকে খেয়ে ফেলতে পারতো না। একজন লোক 2,60,00,000 ভোট পেয়েছে এমন একটা পার্টিকে গিলে ট্যাবলেটের মতো খেয়ে নিয়েছে। হাওয়া অভিষেকের বিরুদ্ধে, তা বুঝেই কি আরো বেশি করে অভিষেককে আড়াল করার চেষ্টা করলেন মমতা? অভিষেকের কোনো সিকিউরিটি নেই। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না। অভিষেক ভয় পায় না, কথাটা প্রকাশ্য মঞ্চে ঘোষণা করতে হচ্ছে কেন? কথাটা হয়তো মদন মিত্র, ফিরহাদ হাকিমের মতোই কেউ পরের কোনো সভায় ছুড়ে দেবেন। যেমন প্রশ্ন উঠতেই পারে, মমতাকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কেন দাবি করতে হচ্ছে তিনি আসল তৃণমূল? আসল তৃণমূল আমরা। মানে মমতা মানেই তৃণমূল? বিষয়টা কি আর তেমন নয়? না হলে প্রতীক রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ডাক দেবেন কেন? সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান করবে কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে ওই টাকা চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। খেলা হবে, ব্যাট বলের খেলা। এবার আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। 2025-এর 21শে জুলাইও খেলা হবে স্লোগান শুনেছে বাঙালি। 2026-এর 21শে জুলাইয়েও একই স্লোগান দিলেন মমতা। প্রথমটা যদি হয় জয়ের নির্ঘোষ, পরেরটি অস্তিত্ব রক্ষার আকুতি নয় কি? 1 বছরে যে আমূল বদলে গিয়েছে পরিস্থিতি। খেলা হবে,
নিউজ 18 বাংলা। মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এবং ক্ষতিপূরণ দাবি করলেন। কত টাকার জানেন? 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে নোটিশ। কিন্তু কেন, কি কারণ, আরো ডিটেল এই বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি কারণে 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক? 19 জুলাই 2026 মদন মিত্র তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা লাইভ করেন। সেই লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অভিযোগ তার আইনজীবীর তরফ থেকে চিঠিতে করা হয়েছে যে মিথ্যা, ভিত্তিহীন এবং বিদ্বেষমূলক ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। আইনি নোটিশে দাবি করা হয়েছে লাইভে 6 মিনিট 55 সেকেন্ডের সময় মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরাধী, খুনি বলে উল্লেখ করেন এবং তার বিরুদ্ধে সুপারি কিলার ব্যবহার সহ একাধিক গুরুতর অভিযোগ তোলেন। নোটিশে বলা হয়েছে এই সমস্ত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। আবির, তুমি সঙ্গে থাকো, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি মদন মিত্র, তিনি রয়েছেন আমার সঙ্গে। মদন দা, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। সোনিয়া কথা বলছিলাম। 19 জুলাই আপনি একটা ফেসবুক লাইভ করেছিলেন এবং সেখানে 6 মিনিট 55 সেকেন্ডে অপরাধী, খুনি এসব নাকি বলেছেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একটু কি আপনি শুনবেন আগে কি বলেছিলেন, নাকি কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাইনি, চিঠি পেলে কাল কথা বলবো। 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে ইতিমধ্যেই আইনি নোটিশ দিয়েছে। চিঠি পেলে কি বলবেন মদন দা? চিঠি পাইনি, পেলে কাল কথা বলবো। চিঠি পেলে কি বলবেন, মানে কি রিয়াকশন হবে? মানে পেলে কি বলবো সেটা আপনাকে অ্যাডভান্স বলতে হবে না, যদি বলেন, কারণ ইতিমধ্যেই যা খবর আমরা পাচ্ছি যে 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। সে আপনি আপনার মামলা আপনার চ্যানেলে কি চালাবেন, আপনার অধিকার, কিন্তু আমি কি বলবো সেটা তো আমার অধিকার। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি চিঠি পাইনি, চিঠি পেলে কি বলবো আপনি বলছেন বলতে, এটা আমি আমার লয়ার কথা বলবে। অবশ্যই চিঠি পেলে কি রিয়াকশন, অবশ্যই তখন আমরা নেওয়ার চেষ্টা করব। চিঠি পাওয়ার পর উত্তর দেবেন মদন মিত্র, এখনো তার হাতে নোটিশ যায়নি। কিন্তু 19 জুলাই যে ফেসবুক লাইভ তিনি করেছিলেন, সেখানে কি অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠাচ্ছেন একটু শোনাই। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস আমাকে চমকাস না। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। 21 জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হচ্ছে, হলে কিন্তু গুলিগোলা চলবে, বি কেয়ারফুল, ওকে? কোর্টের নির্দেশে সভার ডেডলাইন বিকেল 4টে। মমতা মঞ্চে ওঠার পরেও বক্তৃতা কল্যাণের। অসন্তুষ্ট তৃণমূল নেত্রী, হাত নেড়ে বক্তব্য থামানোর বার্তায় ক্ষুব্ধ কল্যাণ। প্রকাশ্যেই মমতার সঙ্গে বাদানুবাদের পর মঞ্চ ত্যাগ। ফিরব বলেও ফেরেননি সাংসদ। ছবিটা দেখুন, সেই ছবি দেখাচ্ছি। 4টে অবধি সভা করার কথা ছিল, তারপর কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার পরেও বক্তৃতা দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন রীতিমতো ক্ষুব্ধ তিনি। এবার হাত নেড়ে বক্তব্য থামানোর বার্তায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে গেলেন। এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আপনাদের স্ত্রীদের অপমান করা হয়েছে। যে মমতা ব্যানার্জি ডাক দিলে
আর তারপর কি করলেন? এরপর দেখুন, কলকাতা বিমানবন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন। সেখানেও সাংসদ কিছু বললেন কি? না, কিচ্ছু বললেন না। দাদা, আপনি কি নেমে গেছিলেন মঞ্চ থেকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছিলেন, তার বক্তব্যের মাঝেই মঞ্চে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রায় 22.5 মিনিট ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ক্যাথিড্রাল রোডের মঞ্চে বক্তব্য রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কুণাল ঘোষের মাধ্যম দিয়ে বারবার ধরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে উল্লেখ করা হচ্ছিল যাতে আরো অনেক বক্তা রয়েছেন, সময় পেরিয়ে যাচ্ছে, আকাশ মেঘলা রয়েছে, যদি বৃষ্টি নামে তাহলে অসুবিধা হবে, যেন তিনি তাড়াতাড়ি বক্তব্য শেষ করেন। কিন্তু তিনি 22.5 মিনিট ধরে বক্তৃতা দেন এবং তার ফলেই তৃণমূল সূত্র একটি বলছে যে দোলা সেন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো যে সমস্ত সাংসদরা মঞ্চে উপস্থিত ছিলেন তাদের আর বক্তৃতা রাখার সুযোগ ছিল না। তার কারণ সৌগত রায় বর্ষিয়ান সাংসদ তিনি ছিলেন, তাকে বলতে দিতেই হতো। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অনেকে অপেক্ষা করেন। এদিনকে যেটা ছবিতেও ধরা পড়লো, বক্তব্য শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি তার ঘড়ি দেখাচ্ছেন, বারবার ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছেন এবং বক্তৃতা শেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আসেন, দূর থেকে দেখে যা মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এত দীর্ঘ সময় ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা করছেন সেই বিষয় নিয়ে তাকে কিছু কথা বলেন এবং এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেশ উত্তেজিত হতে দেখতে পাওয়া যায়। এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তার হাত আঙুল দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায় যে সে হাত নামিয়ে দিতে। সেই সময় তাদের সামনে দুটি মাইক ছিল, কুণাল ঘোষকে দেখতে পাওয়া যায় যে সেই মাইক দুটোকে সরিয়ে নিতে, এবং তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে তার জন্য থাকা যে চেয়ার সেখানে না বসে তিনি বেরিয়ে যান এবং মলয় ঘটক তিনি যখন মঞ্চে বসেছিলেন তিনি আটকানোর চেষ্টা করলেও তা হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে চলে যান এবং পরবর্তী সময় দীর্ঘ সময় তারপরেও সভা চলেছে, তাকে মঞ্চে আর ফিরে আসতে দেখতে পাওয়া যায়নি। প্রসঙ্গত 21শে জুলাই চলতি বছরের এই সমাবেশ সফল করার জন্য জেলায় জেলায় গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র অনেকেই সভা করেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিনকে তার বক্তব্য রাখতে গিয়ে বারবার ধরে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের অন্য শিবিরকে রাজনৈতিকভাবে আক্রমণও শানিয়েছেন। তো সেই নেতার সঙ্গে মঞ্চের মধ্যে এই ধরনের প্রকাশ্য কথা কাটাকাটি বা তাদের মধ্যে যে কোথাও একটা সমস্যা হয়েছে সেটা যখন বোঝা যাচ্ছে, তাতে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাথিড্রাল রোডের 21শে জুলাইয়ের মঞ্চের সুর কেটেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই দূরত্ব, যা কার্যত তাদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এটা কি প্রথমবার? না, এরকম ঘটনা প্রথমবার নয়। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আগে অন্য কেউ ছিলেন। এসআইআর এর প্রতিবাদে ধর্ণা মঞ্চ, সেখানে ঋতব্রত বক্তৃতা দিচ্ছিলেন আর মাঝখানেই থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোর তিমির ঘন নিবিড় নিশীতে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে দেহময়ী তুমি মাতা। এখন সংস্কৃতি না করে এসআইআর এ যাও, সাবজেক্টে। আমি এটা শেষ করে দিতে চলে যাচ্ছি। 21শে স্মরণে কংগ্রেসও, শহীদ মিনারে কংগ্রেসের 21শে জুলাই, মঞ্চের সামনে শহীদ স্মরণে ব্যানার, মূল মঞ্চে নেই কোনো নেতার ছবি। শহীদ পরিবাররা আর মমতার সঙ্গে নেই বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। আমি যখন পার্লামেন্টের মেম্বার সোনিয়া গান্ধী একদিন ডাকলেন আমাকে, দেখে বললেন অভিক বাংলায় নির্বাচন আসছে, আমি বললাম ম্যাডাম এই বামফ্রন্টে ক্ষমতাচ্যুত করতে গেলে মমতাকে আমাদের দরকার, আপনি মমতাকে সহযোগিতা করুন। আমি বলছিলাম কিন্তু অধিকারে ক্ষমতা আসার পর এই মমতা সব থেকে আগে আক্রমণ করলো তাকে জানেন এই কংগ্রেস পার্টি। পশ্চিমবঙ্গ জুড়ে কংগ্রেস পার্টির অফিস কর্মী ভেঙে ঘুরে আগুন লাগিয়ে এই মমতা ব্যানার্জি। হ্যাঁ, আগামী 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আসবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ঐতিহাসিক আমরা সমাবেশ করব দেশ বাঁচানোর জন্য, সংবিধান বাঁচাবার জন্য এবং বেকার ভাইদের চাকরির জন্য, তার সঙ্গে ছাত্রছাত্রীদের উপরে অবিচারের বিরুদ্ধে।